স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয়, ময়ূক রঞ্জন ঘোষের অনুপস্থিতিতে আমি কিশলয় আজকের শোয়ের একদম শুরুতে আপনাদের খুব দারুণ ইন্টারেস্টিং একটা খবর দেব। দারুণ ইন্টারেস্টিং, মানে এতটাই অদ্ভুত অভাবনীয় খবর যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কি খবর? ওই যে পিসি আর ভাইপো পার্টি অফিস বানিয়েছিল মেট্রোপলিটনের কাছে, সাজিয়েছিল পার্টি অফিস। সেই পার্টি অফিসে বসে বসে পিসি আর ভাইপো রাজত্ব চালাতো। পিসি আসতো কম, ভাইপো বেশি। সেই পার্টি অফিস বেদখল হয়ে গেল। বেদখল করলো ঋতব্রত, ফিরহাদ, জাভেদ। ব্রেকিং নিউজ, জবাব চাই বাংলার শুরুতে ব্রেকিং নিউজ। বেদখল হলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। বলা ভালো, মেট্রোপলিটনের তৃণমূল ভবন দখল করে নিল ঋতব্রত তৃণমূল। তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত তৃণমূল। মদন মিত্র কি বলছেন এই নিয়ে শুনবো। মদন মিত্র কি বলছেন? তৃণমূলের মানুষগুলো দখলে গেল না, 2 কোটি 60 লক্ষ। আচ্ছা, নির্বাচন কমিশন তো বলেছে যে 6 তারিখে তারা কাগজপত্র দিকে তারপরে সেটা, তার মধ্যে ওনারা দাবি করছেন যে ওনারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন, ওনাদের বক্তব্য জানিয়েছেন, তার ভিত্তিতে ওনারাই আসল তৃণমূল। কেন ওরা অপেক্ষা করলেন না সেটা ওরাই বলতে পারবেন। আসল তৃণমূল নকল তৃণমূল মানে জানি না, তবে তৃণমূল মানেই চোর, এটা বাংলার মানুষ বোঝে। তৃণমূলের দুটো ভাগ হয়ে গিয়েছে, একটা চটি চাটা তৃণমূল, একটা বালিশ চাটা তৃণমূল। কেউ চটি নিয়ে গিয়ে বসেছিল তৃণমূল ভবনে, অন্য পক্ষ বালিশ নিয়ে এসে সেটা দখল করে নিল। অদ্ভুত নাটক চলছে তৃণমূলে। কিন্তু এইটুকু বলতে পারি, পিসি ভাইপোর সবটা গেল। পিসি ভাইপোর শুধুমাত্র পড়ে রইল কালীঘাটের বাড়িটা, পটুয়াপাড়ার বাড়িটা, আর ওই শান্তিনিকেতনটা, ওটাও মনে হয় নিলাম হয়ে যাবে। আমি দেখাতে চাই এই পুরো নাটকটা, পুরো ড্রামাটা। একটু আগে যে অদ্ভুত ঘটনা ঘটলো, তৃণমূল ভবনে এসে ঋতব্রতরা ঢুকে ঘুরে বেরিয়ে দেখে তালা দিয়ে বেরিয়ে গেল। এই অদ্ভুত দৃশ্য, ফিরহাদ হাকিম, ববি হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় সাধের ববি, মমতা বন্দ্যোপাধ্যায় সাধের জাভেদ খান, তারা এসে তৃণমূল ভবনটা পিসির থেকে দখল করে নিল। এ কি হলো পিসি? একবার দেখি পিসির তৃণমূল ভবন কোথায় গেল, কিভাবে দখল হলো, দেখুন। বা তার সঙ্গে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা এসেছিলেন, তারা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু এই গেট বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ এই গেট এখন থেকে পাকাপাকিভাবে কিন্তু ঋতব্রতপন্থী যারা তৃণমূল কংগ্রেস রয়েছেন তাদের দখলেই থাকবে, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে পাচ্ছি ক্রমশ প্রকাশ্য কিন্তু আজকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সঙ্গে ঋতব্রত বেশ তালা দিয়ে চলে গিয়েছে ঋতব্রত, ফিরহাদরা। দুঃখের বিষয়। তারপর কে গেল? ডিমের বাড়ি মাথায় খেয়েছিল যে কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ গেছিল চেষ্টা করতে তালা ভেঙে আবার ঢুকতে, পুলিশ আটকে দিল। হায় রে হায়, কি হলো দেখুন, কি হচ্ছে দেখুন। ঘটে, তার কারণে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হলো। এই মুহূর্তে তৃণমূল ভবনের সামনের যে গেট রয়েছে, মূল গেট রয়েছে, সেই গেটের মুহূর্তে সিআরপিএফ কোনো রকম কোনো অশান্তির ছবি না ঘটে, তার কারণে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হলো। এই মুহূর্তে তৃণমূল ভবনের সামনের যে
গেট রয়েছে, মূল গেট রয়েছে, সেই গেটের মধ্যে সিআরপিএফ কোনো রকম কোনো অশান্তির ছবি না ঘটে তার তালা খুলে 100 বার ঢুকতে পারবে, তালা ভেঙে ঢুকতে পারবে। কদিন আগে তো আমি দেখলেই আমি সেটা শুনেছি, কিন্তু আমি তো মানে আগে পরবর্তী দেখাও তালা খুলতে বলছে পুলিশ। তালা খুলে মানে বাংলার মানুষ বলেন তাকে ডিম খাওয়া কুনাল, আমি বলতে চাই না, বলতে পারিও না, বলাটা খারাপ। তাকে ডিম খাওয়া কুনাল আমি বলবো না। কুনাল ঘোষ গিয়েছিলেন বলতে যে আমরা ঢুকি একটু তৃণমূল অফিসে, পুলিশ ঢুকতে দিল না, কারণ পুলিশ তো দেখেছে যে তৃণমূলের মেজরিটি যাদের সঙ্গে রয়েছে, তৃণমূল বিধায়কদের মেজরিটি যাদের সঙ্গে রয়েছে, সেই বালিশচাটা তৃণমূল, তারা এসে তালা দিয়ে চলে গিয়েছে। এবার আমি দেখাবো আখরুজ্জামান, তৃণমূলের মানে এই নতুন তৃণমূলের ঋতব্রত তৃণমূলের বিধায়ক, সে লজিক দিচ্ছে যে হ্যাঁ আমাদেরই এখানে থাকা উচিত। কেন তাদের থাকা উচিত দেখুন। আমাদের নিজস্ব পার্টি অফিসে আমরা এসেছি, আজ থেকে আমরা কার্যপদ্ধতি শুরু করব। সেই জায়গা থেকে বৈশাল চট্টোপাধ্যায় তারা বলছেন এটা তাদেরই অফিস। তাদেরকে জিজ্ঞেস করুন তাদের কার অফিস কি অফিস, মালিক আমাদের দিয়েছে, মালিকের সঙ্গে কথা বলতে হবে। মালিক একটা অভিযোগ করেছিলেন থানায়, সেটা কি মিটে গেছে নাকি? সে তারাই বলতে হবে। আমাদের মালিকের অনুমতি নিয়ে আমাদের আবেগ, আমাদের পার্টি অফিস আমরা এখান থেকে পরিচালনা করেছিলাম, আগামী দিনে করব। বাকিটা বলবে মালিক। পুরোটাই কি আপনারা এখন অব্দি আমরা 2টো ফ্লোর আর এটা পেয়েছি। কোট আনকোট বালিশচাটা তৃণমূলের একজন কোষাধ্যক্ষ আছে, সেই কোষাধ্যক্ষ বলছেন যে আমাদের আবেগ, আমাদের পার্টি অফিস, আমরা এসেছি আমাদের পার্টি অফিস থেকে আমরা কাজ করব, কারণ আমরাই তৃণমূল। তিনি এটাও বলছেন যে মালিক আমাদের দিয়ে দিয়েছে। আবার প্রসঙ্গত বলে রাখা ভালো, এই মালিকই আগের তৃণমূল অর্থাৎ পিসি ভাইপো তৃণমূল, অনেকে বলে চটিচাটা তৃণমূল, তাদেরকে বের করে দিয়েছিলেন। অর্থাৎ মালিক চটিচাটা তৃণমূলকে বের করে দিয়ে বালিশচাটা তৃণমূলের জন্য বালিশ রেখে সুন্দর ব্যবস্থা করে তাদেরকে ঢুকতে দিয়েছেন। এবার পিসি আর ভাইপোর তো মাথায় হাত, গোটা পার্টি অফিসটা গেল, পার্টির ফান্ডটা গেল, পার্টির এমএলএরা গেল, পার্টির এমপিরা গেল, এবার পার্টির কেন্দ্রীয় কার্যালয় যেটা বানিয়েছিলেন অনেক টাকা পয়সা খরচা করে, লোকের টাকা চুরি করে, সেটাও গেল। এবার পিসি ভাইপো কি করবেন? কিন্তু পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন খুব ঘনিষ্ঠ নেতা ছিলেন, নিজের স্নেহভাজন একজন নেতা ছিলেন ফিরহাদ হাকিম, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই হচ্ছে আমার পরবর্তী প্রজন্ম। সেই ফিরহাদ হাকিমও আজকে গিয়েছিলেন বটে পার্টি অফিস দখল করতে। কি বললেন ফিরহাদ হাকিম, শুনতে খুব উৎসুক হচ্ছি তো আমরা। শুনুন ববি হাকিম, মমতার সাধের ববি, কি বলছেন পার্টি অফিস দখল করে, দেখুন। ভাল লাগলো অনেকদিন বাদে পার্টি অফিস, আমি তো পার্টি অফিসে আসি, ইলেকশনের জন্য অনেকদিন আসতে পারিনি, এখন আবার আজকের এই অফিসে আসাটা তো সম্পূর্ণ ভিন্ন। ফিরহাদ হাকিম ঋতব্রত পন্থী অর্থাৎ বালিশচাটা তৃণমূলের সঙ্গে গিয়ে পার্টি অফিসে ঢুকলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ফিরহাদ দা আপনি এসেছেন অনেকদিন, বললে অনেকদিন পর এসছি, পার্টি অফিসে এসে ভাল লাগলো, আমাদেরই পার্টি অফিস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনভাবে কোণঠাসা হয়েছেন, এমনভাবে কোণঠাসা হয়েছেন, হায় রে হায়, কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই মমতা বন্দ্যোপাধ্যায়, পিসি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেছিলেন ফিরহাদ হাকিমরাই হলেন পরবর্তী প্রজন্ম। শুনুন, ফিরহাদ হাকিমের বাইকটা শোনালাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো বাইকটা তো মনে করা প্রয়োজন। জবাব চায় বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ফিরহাদ হাকিমকে নিয়ে, শুনুন। আমার পরেও আমি জেনারেশন তৈরি করছি, ববিরা আছে, অভিষেকরা আছে, ওরা এমনি এমনি তৈরি হচ্ছে, তৈরি করছি যাতে আমার মৃত্যুর পরেও এরা এদের গেঁথে দেয় ভালো করে। দিদি চলে গেল, আমরা আর কিছু করলাম না, বসে পড়লাম, এসব হবে না। ফিরহাদ হাকিমকে পিসি মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রজন্ম বানাতে গেলেন। ফিরহাদ হাকিম তৃণমূল ছেড়ে অন্য তৃণমূলে গিয়ে, বালিশচাটা তৃণমূলে গিয়ে, চটিচাটা থেকে বালিশচাটা তৃণমূলে গিয়ে ফিরহাদ হাকিম পার্টি অফিসটাই দখল করে নিলেন। আশ্চর্য বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপোকে পরবর্তী প্রজন্ম বানাতে গেলেন, ভাইপো মদ থেকে বালি থেকে সব চুরি করে লাট করে দিয়ে দলটাই উঠিয়ে দিলেন।
পিসি মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যাকে পরবর্তী প্রজন্ম বানাতে গেছেন, জবাব চায় বাংলায় আমি কিশলয় বলতে বাধ্য হচ্ছি, সবটার 12টা বাজিয়ে দিয়ে তারা গেছেন, নিজেদের আখেরটা বুঝতে গিয়েছেন। আজকে ফিরহাদ হাকিম নিজের আখের বুঝতে গিয়েছিলেন, কিন্তু একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও আছেন, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু অনেকে বলছেন তিনি আসলে দুর্যোধন, ভেতরে থেকে থেকে সম্পূর্ণটা খোকলা আসলে তিনিই করছেন। শত্রুপক্ষ এটা বলছে বটে, মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুপক্ষ, কিন্তু শুনেনি যে কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পুরেছিলেন, যিনি চিৎকার করে বলেছিলেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সেই কুণাল ঘোষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, তাই তো? তিনি কি বললেন আজকে এই পার্টি অফিস দখলের পর, দেখুন। কারুর কারুর মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না, একটু রাতের অন্ধকার বা সন্ধ্যের পর এসে একটুখানি ওই সন্ধ্যের পর এসে যা যা করে সেইরকম একটা কিছু ঘটিয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। এবার ঘটনাচক্রে যারা এসেছিলেন তারাও তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকেই তারা নির্বাচিত। সমস্যাটা হচ্ছে যে মানে আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন। এখন কর্মীদের পাশে থাকার সময় তার বদলে কখনো বিজেপি নেতাদের বাড়িতে, কখনো সন্ধ্যের পর এসে নিজেদের পার্টি অফিসে, এইসব মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন পাশে সব থেকে বেশি কাজ ছবি আছে ফিরহাদ হাকিম, তিনি তো তৃণমূলের, তো সুতরাং তিনি আসতেই পারেন পার্টি অফিসে। পার্টির কর্মীরা যারা আক্রান্ত হচ্ছেন চারদিকে, সেদিকে না গিয়ে কেন এরা সন্ধ্যের পর ঘুরঘুর করছেন অন্য উদ্দেশ্যে, সেগুলো আগে না জেনে নিয়ে দুম করে তো কোনো মন্তব্য করবো না। বেশ, আমার সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন দেবদাস মণ্ডল বিজেপি বিধায়ক, ডক্টর শতরূপা বিজেপি মুখপাত্র, সৌমেন কারফা থাকবেন বিজেপি বিধায়ক, ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, তৌসিফ আহমেদ খান আইনজীবী আমার সঙ্গে থাকবেন অনলাইনে। আমি রাজনৈতিক আলোচনা শুরু, অবশ্যই পুরোটাই রাজনৈতিক, কিন্তু আমি রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে যাওয়ার আগে একটু অ্যানালিসিসটা নিয়ে নিই ছোট্ট 30 সেকেন্ডসের। ঝন্টুদা, পার্টি অফিসটা দখল হয়ে গেল নাকি দখল হলো, কি বলবো? বালিশচাটা তৃণমূল, চটিচাটা তৃণমূলের পার্টি অফিস দখল করলো, কোনটা বলবো? না, এটা দেখো, আমি এই ধরনের শব্দগুলোর থেকে একটু বেরিয়ে গিয়ে বলছি। আইনত 1968 সালে যে সিঙ্গেল অর্ডার আছে ভারতবর্ষের সংবিধানে, 15 নম্বর ক্লজে বলাই আছে কোনো একটি পলিটিক্যাল পার্টির লেজিসলেটিভ পার্ট এবং অর্গানাইজেশনাল পার্টটা যে নেতার হেডে থাকে, একটা দলের একাধিক নেতা থাকলে যেদিকে থাকবে দলের প্রতীক, তহবিল, পার্টির অফিসের যাবতীয় দায়িত্ব তাকেই দেওয়া হয়। আপাতত দেওয়া হয়নি, আগামীতে হবে, এটা প্রথম। দ্বিতীয়, তারপরেও 1972 সালে সাদেক আলী ভার্সেস ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মামলাতেও একই স্ট্যান্ড নিয়েছিল। তার উদাহরণ, জয়ললিতার মৃত্যুর পরে এআইডিএমকে প্রতীক কোথায় গিয়েছিল, একনাথ সিন্ডের প্রতীক কোথায় গিয়েছিল, এবং এমনকি অজিত পাওয়ারের প্রতীকটা কোথায় গিয়েছিল, ইতিহাস তাই বলছে। ফলে ওরা অন্যায় কিছু করেনি। ঝন্টু, এগুলো তো টেকনিক্যাল কথা, অন্যায় কিছু করেনি, কিন্তু ফিরহাদ হাকিম গিয়ে পিসি ভাইপোর পার্টি অফিস দখল করে বলছে একটু বেড়াতে এলাম, মানে একটা হচ্ছে টেকনিক্যাল বিষয় দেবদাস মণ্ডল, আরেকটা হচ্ছে এই অদ্ভুত দৃশ্য, এই মজাদার চিত্রনাট্য, এই অদ্ভুত নাটক। দেবদাস মণ্ডল, কি বলবেন? 30 সেকেন্ডস। নাটক করছে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, আর আজকে আপনারা দেখলেন সেই পার্টি অফিস দখল করতে গেছে। আর আজকে যে আমাদের প্রশিক্ষণ ছিল, কালীঘাট তৃণমূল বেরিয়ে এলো। তার কারণ ওরা জানে এখানে যে প্রশিক্ষণটা হচ্ছে সেটা সমাজের উপকারের জন্য এবং বিধায়কদের কি করা উচিত, মানুষের কি কাজ করা উচিত। ওরা দেখছে এখানে চোরেদের কোনো ট্রেনিং হচ্ছে না, এখানে ট্রেনিং হচ্ছে ভালো মানুষের। ট্রেনিং হচ্ছে না, ওই তাই তো বলছি, চুরির ট্রেনিং হচ্ছে না, যার জন্য ওরা ওখান থেকে বেরিয়ে এসে দেখছে। তো অ্যাকচুয়ালি চোরের দরকার কি, চুরির গল্প শুনবে, কিন্তু ওখানে সাধুবাদ শুনতে তো ওরা যায়নি। ওরা ভেবেছে ওটা হলো কালীঘাট, যে কালীঘাটের পাঠশালায় যে চোরেদের আলোচনা হতো, তো তার জন্য ওরা বেরিয়ে এসছে। না, দেবদাস মণ্ডল, আমি একটা প্রশ্ন করছি, আপনারা নাকি এই ঋতব্রত তৃণমূলকে ইন্ধন দিচ্ছেন পিসি ভাইপোর তৃণমূলকে ভেঙে দেওয়ার জন্য? আপনাদের ইন্ধনে নাকি তারা কাজ করছে, এমনটাই তো অনেকে বলছে, বামেরা বলছে, এবার অনেক মানে পিসি ভাইপোর তৃণমূল তাই বলছে। একটু আগে দেখলাম পিসি বলছে আমি বেঁচে থাকতে কিছু হবে না, বা আমার মরার পরও আমি এদেরকে তৈরি করছি। তো দেখুন, বেঁচে থাকতে মানে ভগবানের কি লীলা, ভগবানের কি খেলা। বেঁচে থাকতে উনি দেখে যাচ্ছেন
কালীঘাট আর ঋতব্রত আলাদা, এবং তার যে পার্টি অফিস সে দাবি করতো যে তৃণমূল আমার, তৃণমূল তৈরি করেছি আমি, তৃণমূল পার্টি অফিস আমার। তাহলে এখন এরা গিয়ে দাবি করছে যে আমরাই অরিজিনাল তৃণমূল, উনি কেউ না। তাহলে ওনার জীবন দশায় উনি দেখে যাচ্ছে। ওনাকে অনেক কিছু দেখতে হবে। উনি যে পাপ করেছেন, উনি বাংলার মানুষের উপরে যে অত্যাচার করেছেন, পিসিআর ভাইপো মিলে, ওনার অনেক কিছু জীবনে দেখে যেতে হবে। সেটা দেখবে, বাংলার মানুষও দেখবে, সারা দেশ দেখবে। কারণ ওনার অন্যায়ের কোনো ক্ষমা মানুষ করবে না। আর ওনার ঘরের মধ্যে যে আগুন লেগেছে, এই আগুন নিবানোর মতো আর কেউ নেই আমার মনে হয়। আর বিজেপির কোনো খেয়ে কাজ নেই, বিজেপি এই ফালতু কাজে জড়াবে, কারণ ওদের নিজেদের ভাগবাটার গণ্ডগোল। আমি আরও একবার দেখাই, তারপর আমি এক এক করে সৌমেন কারফা এবং ডক্টর শতরূপার কাছে যাচ্ছি, তৌসিফের কাছেও যাচ্ছি। আমি আরও একবার শোনাবো ফিরহাদ হাকিম, মানে এই বাইটটা অত্যন্ত ইন্টারেস্টিং, গুরুত্বপূর্ণ। আর ফিরহাদ হাকিমের বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন। যে ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় মানে ছায়াসঙ্গী সবসময়, পরবর্তীকালে এক প্রকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী ইত্যাদি, এই সমস্ত কিছু করার পর আজ ফিরহাদ হাকিম ঘুরে বেড়িয়ে বলছেন অনেকদিন পর পার্টি অফিসে এসে ভাল লাগছে, পিসি ভাইপোর থেকে পার্টি অফিসটা দখল করে নিয়ে। ফিরহাদ হাকিম দেখুন আরও একবার ফিরহাদ হাকিমের বক্তব্য। ভাল লাগলো অনেকদিন বাদে পার্টি অফিস, আমি তো পার্টি অফিসে আসি। ইলেকশনের জন্য অনেকদিন আসতে পারিনি, এখন আবার আজকের এই অফিসে আসাটা তো সম্পূর্ণ ভিন্ন। সৌমেন কারফা বিজেপি বিধায়ক, তারপরেই ডক্টর শতরূপাদির কাছে যাচ্ছি। সৌমেন কারফা, আমার প্রশ্ন হচ্ছে সৌমেন, পার্টি অফিস দখল হয়ে গেল, ফান্ড চলে গেল, লোগো চলে যাবে, চটি চাটা তৃণমূল, বালিশ চাটা তৃণমূল বলছে লোকে, তো বালিশ চাটা তৃণমূল তো সবটাই নিয়ে নিচ্ছে, সব তো চটির তলা থেকে বালিশের তলায় ঢুকে যাচ্ছে। সৌমেন কারফা, না দেখুন, আমরা হাউসে যখন থাকি বুঝতে পারি না যে তৃণমূলের কটা ভাগ, মানে এটা আপনাদের ভাষায় হয়তো আপনারা বলছেন দুটো, কিন্তু আমরা দেখতে পাই এই দুটোর মধ্যেও আরও অনেক অংশ লুকিয়ে আছে। ধরুন এই যে বললেন যে আজকে আমাদের এমএলএদের যে ওরিয়েন্টেশন সেশন ছিল, সেখানে অনেক এমএলএ গেছেন, অন্যান্য রাজনৈতিক দলের অপোজিশন লিডার গেছেন, ঋতব্রত ব্যানার্জি, আর যারা কালীঘাটের তৃণমূল বলে সকল পরিচিত, সেরকম আমি একজন দুজনকে দেখলাম। আপনার নদিয়ার কালীগঞ্জের আলিফা আহমেদ, উনি গেছিলেন। তাহলে ওনাদের মধ্যেও যে নির্দিষ্টভাবে যে দুটো ডিভিশন, তাদের মধ্যেও যে মানে শৃঙ্খলা আছে সেটাও বলা যাবে না। কালীঘাট তৃণমূলেরও তো একজন দুজন চলে এসছে তাহলে আজকে। আবার অপোজিশন চিফ হুইপ তিনি যখন কে বলবেন এই বিষয়ে যখন বিধানসভার ভেতরে প্রশ্ন উত্তর হচ্ছে, তিনি শোভনদেব বাবুর নাম লিখে দিচ্ছেন, এদিকে কুণালবাবু উঠে পড়ছেন বলতে, সেই নিয়ে 10 মিনিট তাদের মধ্যে খণ্ডযুদ্ধ হচ্ছে, হাউসে টাইম নষ্ট হচ্ছে। এই যে ঘরের ভেতরকার ঝামেলা আজকে বিধানসভা এবং রাস্তায় চলে এসছে, এটা তো লজ্জার ব্যাপার। এবং যে কোনো রাজনৈতিক দল তার কনস্টিটিউশন, তার দলের যারা কর্মী, তারাই তার অ্যাসেট হন। কিন্তু এক্ষেত্রে দলটা পুরো পরিবারতন্ত্রে ভরে গিয়ে বাড়ির ভেতরে ভরে নেওয়া হয়েছিল, এবং তারা সমস্ত জেলায় জেলায় ব্লকে ব্লকে ভাইপো তার টেনিয়া পুষে সেখান থেকে বালি, পাথর, কয়লা, মাটির টাকা তুলে বিপুল সাম্রাজ্যের মালিক হয়েছেন। এবং সেখান থেকে কিছু টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে হেলিকপ্টারে যখন যাচ্ছিলেন, একটা অ্যাসেম্বলিতে মিটিং করতে গেলে আশপাশে 10টা অ্যাসেম্বলি থেকে লোক ভাড়া করে এনে আর কিছু প্রফেশনাল সংস্থাকে দিয়ে আজকে মিটিং করছেন। আজকে আমরা তো এই জিনিস দেখিনি। আমরা যারা জেলায় রাজনীতি করি, আজকে অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গ পলিটিক্সে আসার পর এই যে একটা জায়গায় জেলায় যখন মিটিং হচ্ছে, পিছনে আপনাদের মতো এত বড় জায়ান্ট স্ক্রিন নিয়ে, যে বড় যখন আমাদের গ্রামের দিকে অর্কেস্ট্রার বা কোনো সেলিব্রিটি যেত জেলার দিকে, তখন এই ধরনের বড় বড় স্ক্রিনের ব্যবহার হতো। এখন অভিষেক ব্যানার্জি আসছে, উনি বলছেন তাকে হচ্ছে না, ওনার পেছনে এদিকে একটা বড় স্ক্রিন, ওদিকে একটা বড় স্ক্রিন, ওদিকে একটা বড় স্ক্রিন। এই যে একটা প্রান্তিক গ্রামের ব্লকে বিধানসভায় জেলা স্তরে মিটিং করার জন্য যে পরিমাণ এক্সপেন্ডিচার বা যে পরিমাণ টাকা ভাইপো রাজনীতিতে পশ্চিমবাংলা অ্যাক্টিভ হওয়ার পর খরচ হতে শুরু করেছে, তাতে সাধারণ মানুষ যারা রাজনীতি করতেন, ভদ্রলোক যারা স্কুলে মাস্টারমশাই ছিলেন, 40-50 হাজার টাকা বেতন, তার মধ্যে থেকে একটা অংশ গ্রামের মানুষকে দিয়ে রাজনীতি করতেন। জেলার একটা ছোট্ট সাব ডিভিশন কোর্টের উকিল, তার অল্প রোজগার, 1 লাখ টাকার কম রোজগার, সে তার মধ্যে থেকে কিছু চ্যারিটি করে রাজনীতি করতেন। এই সমস্ত মানুষগুলো যাদের কোয়ালিটি ছিল, ওই লাক্সারি দেখে ভোট কেনা যায় না, যারা কোয়ালিটি ছিল, তাদের অবদান ছিল সমাজে, সেই সমস্ত লোকগুলো তো এই ভাইপোদের মতো পলিটিশিয়ানের জন্য হারিয়ে যাচ্ছে আমাদের, তাদেরকে কোণঠাসা করা হয়েছিল। আমি শতরূপাদির কাছে যাওয়ার আগে একটা বক্তব্য শোনাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী পিসি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নাকি ভ্যানিশ হয়ে যাবে একবার বলেছিলেন কি? হ্যাঁ, কি বলেছিলেন শুনুন।
আগামী দিন বাংলার মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। শেষের সেদিনটা বড়ই ভয়ঙ্কর। যারা একদিন বিধানসভায় এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে, একদিন তারা একজনও থাকবেন না। শতরূপাধীশ ভ্যানিশ হয়ে যাওয়ার কথা ছিল তো আপনাদের। ভাগ্যিস তুমি এটা দেখালে, আমি ভাবছিলাম যে আমি বলবো এটা, যে বলেছিল একদিন যে তোমার দেখা নাই গো জনগণ বলবে, আজকে জনগণ বলছে ঠিকই, কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না কার, সেটা আমার মনে হয় ওনাকে যদি তোমরা টিভিতে পাও তোমরা দেখতে পাবে। আমি একটু অন্য কথা বলছি। মৃত্যু অনেক রকম হয়, তো একরকম মৃত্যু হয় যেটা ডাক্তারদের টার্মে বলে ডিসেরিব্রালাইজেশন। তার মানে যখন ব্রেন ফ্লুইড একটু 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 করে শরীর থেকে বেরিয়ে যায়, ভায়া দ্য মানে স্পাইনের মাধ্যমে বেরিয়ে যায় বা সিস্টেমের মধ্যে চলে যায়, স্পাইনে ঢোকে না, তখন খুব পেনফুল এবং ভীষণ স্লো ডেথ হয়। তো আমরা তৃণমূলের ক্ষেত্রে আমরা যেটা এতগুলো স্প্লিট তোমরা তোমার ভাষায় বলছো, আমি সেটা রিপিট করতে চাইছি না, কিন্তু প্রথমে হলো ডিমমতাইজেশন, মমতার ছবি টবি উবে গেল। তার আগে হলো অভিষেকাইজেশন, মানে অভিষেকের বিরুদ্ধে কিন্তু এই এতগুলো স্পিরিট, প্রত্যেকটা স্পিরিটই। ওই একটা এখন মহুয়া মৈত্র বোধহয় জুটে আছে, কুণাল ঘোষ তো কিসের জন্য আছে আমি এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। কুণাল ঘোষ আজকে, হ্যাঁ ওনারা বলছিলেন, এমএলএরা বলছিলেন যে ট্রেনিং থেকে বেরিয়েছে, আমরা দেখলাম এক ক্যামেরা পুরো হলে তাকে ফলো করলো, মানে হল থেকে বেরোলো ব্যাগ নিয়ে সে একেবারে হেলতে দুলতে যাচ্ছে। এইটাই একটা খবর যে কুণাল ঘোষ ট্রেনিং নিল না। আরে কুণাল ঘোষের ট্রেনিং নেবার দরকার হয় না, একদম উনি ঠিক বলেছেন যে সত্যি আমি জানি না, ভেতরে তো আমি ছিলাম না, আমি এমএলএ নই, ভেতরে কিসের ট্রেনিং হচ্ছিল, নিশ্চয়ই আমাদের যেরকম ট্রেনিং হয় আদর্শগত ট্রেনিং, কিভাবে চলবে, কিভাবে ব্যবহার করবে মানুষের সঙ্গে, আমার মনে হয় এই ধরনের ট্রেনিংই নিশ্চয়ই এমএলএরা আজকে পেয়েছে। তো কুণাল ঘোষ তো এসবের ঊর্ধ্বে, তোমরা ভুলে যাচ্ছ উনি জেল ফেরত, ওনার ট্রেনিং একটা অন্য লেভেলে। কিন্তু এখন আসি এইখানে অফিসে যা আমরা নাটক দেখছি সন্ধ্যেবেলা থেকে, প্রথমে আমি দেখলাম যে টেলিভিশনে দেখালো বিশাল একটা কোনো মার্চ হচ্ছে, 3-4 জন যাচ্ছে রাস্তা দিয়ে, কোথায় যাচ্ছে তারা, রিপোর্টাররা মানে যখন ওরা ক্যামেরায় আমি দেখছিলাম বলে যে তারা নাকি অফিস দখল করতে যাচ্ছে। কার অফিস, কিসের অফিস, কেন দখলই বা করতে হবে? এতদিন যদি তাদেরই অফিস হয় তাহলে দখল কেন নতুন করে করতে হবে? আমি ঠিক বুঝলাম না এটা, আমার বোধগম্য হয়তো অতটা নেই, মানে আমি অত বুদ্ধি আমার নেই। আচ্ছা, তারপরে আমি তো দেখে অবাক, আরে বাবা, যে ফিরহাদ হাকিমকে নিয়ে কলকাতায় প্রায় আন্দোলন হয়ে গেল, কথায় কথায় উনি কাঁদতে বসে পড়তেন যে আমায় কলকাতা বাঁচাতে দিল না, বিজেপি নাকি বাঁচাতে দিল না, উনি হঠাৎ এখন চলে গেছেন হৃত তৃণমূলের দিকে। এখন সেখানে শুধু তাই নয়, ওনার আবার ভীষণ অফিসের জন্য মন কেমন করছিল। তুমি দেখবে তখন একটা সময় যখন ওকে অ্যারেস্ট করা হয়েছিল, তখন বেশ কিছু ভদ্র মানুষরা, আমি যাদের ভদ্র বলে জানতাম, তারা লিখেছিল পলিটিক্যাল ভেন্ডেটা বন্ধ করা হোক, ফিরহাদ হাকিমের সঙ্গে আছি, উই আর উইথ ফিরহাদ হাকিম মুক্ত। তখন তাদের কি অবস্থা, ফিরহাদ হাকিম কোন দিকে তাই এরা জানে না। এবার ওরা ফিরহাদ হাকিমের সঙ্গে থাকবে কিনা তার সেই প্রশ্নটা আমার মনে হয় তারাই দিক। ফিরহাদ হাকিম সেখানে গেছে, সেখানে গিয়ে প্রথমত মন কেমন গল্প টল্প হলো, তারপরে যখন দেখলো বেশি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন ক্যামেরাকে বললো, যে ক্যামেরাটা ছিল তোমাদের লোক নিশ্চয়ই ছিল, বলে যে না না আমি আর বলবো না, স্পোক্স পার্সন উত্তর দেবে, ওই তো পার্টি, তার আবার 3টে ভাগ, সেই 3টে ভাগের আবার একটা স্পোক্স পার্সন জুটেছে। যাই হোক, এই সব করে টোরে আমার যেটা বারবার মনে হচ্ছে, এটা আবারও আমি সায়েন্সে ফেরত আসছি, ডাক্তারি ভাষায় আমি বলতে চাইছি, এই যে অভিষেক ব্যানার্জি যেটা সুমন সৌমেন বলছিল, সৌমেন বলছিল যে একা অভিষেক বলবে তা নয়, তার সঙ্গে এতগুলো স্ক্রিন থাকবে, র্যাম্প তৈরি হবে। তো এটা না নার্সিসিস্ট, আমি বাংলায় ওয়ার্ডটা এক্স্যাক্টলি ভুলে যাচ্ছি, আত্মকেন্দ্রিক সম্ভবত, আত্মপ্রেমিক, মানে এর একটা সাইকোলজিক্যাল টার্ম আছে যে শুধু সব দিকে যেদিকে দেখবে আমি আমাকে নিজেকে দেখবো, আমি নিজেকে এত ভালোবাসি, সেইটা করতে গিয়ে শুধু তাই নয়, তোমার মনে থাকবে একবার একটা জায়গায় ডন কম্পিটিশনে নেমে গেল, ও কতগুলো ডন দিতে পারে, তার সঙ্গে সিকিউরিটি কতগুলো ডন দিতে পারে। কথা বলছিলেন একবার মনে আছে, ফিরহাদ হাকিমের বাড়িতে রেড চলছিল, তারপর বেরিয়ে প্রেস কনফারেন্স করে প্রথম শব্দ বলেছিলেন আই অ্যাম আ থিফ, তাই না?
ফিরহাদ হাকিম নিজেই বলে দিয়েছিলেন সেই থিফ আজকে পার্টি অফিসটাও চুরি করে নিল, ওরা দখল করে নিল। আমি জানি না কে আসল দখলকারী, কে আসলে দখল করলো, কার অধিকার আছে, কিচ্ছু বুঝতে পারছি না। এই আসল তৃণমূল, নকল তৃণমূল, চটি চাটার বালিশ চাটা তৃণমূলের মধ্যে ফরক বাংলার মানুষও বুঝতে চাইছে হয়তো, বা বুঝতে চাইছেও না। তৌসিফ আহমেদ খান এতদিন ধরে তৃণমূলের সমর্থক হিসেবে শোতে অ্যাপিয়ার করেছেন, এখন ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপিয়ার করছেন তৌসিফ আহমেদ খান। আমি প্রশ্ন করছি আপনাকে, আপনি ভোটে দাঁড়িয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে, টিকিট না পেয়ে আজকে কেমন লাগছে দেখে ফিরহাদ হাকিম, জাভেদ খানরা গিয়ে পিসি আর ভাইপোর পার্টি অফিস দখল করে নিয়ে বলছে পার্টি অফিস অনেকদিন পর এলাম, একটু ঘুরে দেখলাম, কেমন লাগছে তৌসিফ আহমেদ খান? দেখুন, ওনাদের ব্যাপার, উনি একটা তো তৃণমূল নিজের ফ্যাকশন, যে নিজেকেই তৃণমূল বলছেন, আর ওনারা অ্যাপ্লিকেশন করেছেন জোড়া ফুল সিম্বল নেওয়ার জন্যে। এবার ইলেকশন কমিশন ডিসাইড করবে যে জোড়া ফুল সিম্বল কাকে দেবেন। মনে হচ্ছে এনারাই পেয়ে যাবেন। তাহলে সেই হিসাবে তো যদি পার্টির অফিস ওটা আছে, আমি যতটা জানি, আমি তো কোনোদিন যাইনি, কিন্তু আমি যতটা নিউজে দেখেছি যে ওই পার্টিটা তো লিজে ছিল, মানে কোনো মানে রেন্টে ছিল, আর রেন্ট এগ্রিমেন্টটা এক্সপায়ারও করে গেছে যতটা আমি জানি। হয়তো আমি ভুল, আমার ইনফরমেশন ভুল, কিন্তু যদি ওটা রেন্টে আছে তাহলে তো ল্যান্ডলর্ড ওটাকে ডিসকন্টিনিউ করে দিলে তো কারোর পার্টি অফিস ওটা থাকবে না। আর যদি ওটা তৃণমূল পার্টির অফিস আছে, তাহলে এনারা যখন সিম্বল পেয়ে যাচ্ছেন, তাহলে এনাদেরই অফিস হয়ে যাবে ওটা। ওই ল্যান্ডলর্ডের কথা যে আপনি বলছেন তৌসিফ, ল্যান্ডলর্ড যে ছিলেন তিনি মানে চটিচাটা তৃণমূল বলছে বাংলার মানুষ, মানে পিসি ভাইপো তৃণমূল, তাদেরকে কিছুদিন আগে নোটিশ দিয়ে বার করে দিয়েছিলেন। এখন নতুন তৃণমূল গিয়ে আকরুজ্জামান বলছেন যে ল্যান্ডলর্ডের সাথে কথা হয়ে গিয়েছে, আমরাই তো আসল তৃণমূল, আমাদেরই পার্টি অফিস এটা। মানে এই তৃণমূল পার্টি অফিসে বসার যোগ্য বা তাদের অধিকার আছে, আগের তৃণমূলের অধিকার নেই, ল্যান্ডলর্ডও স্পষ্ট করে দিয়েছেন তৌসিফ। তাহলে তো এই তৃণমূল নামে পেয়ে যাবে এগ্রিমেন্ট, যদি ল্যান্ডলর্ড এনাদের সঙ্গে এগ্রিমেন্ট করে নিলে তো এনারাই পেয়ে যাবেন ওই অফিসটা। একটা সিম্বলিক জিত হয়ে যাবে ঋতব্রত ফ্যাকশনের তৃণমূল পার্টির উপরে, একটা সিম্বলিক জিত হয়ে যাবে যদি ওনারা এই অফিসটা পেয়ে যান। তাহলে সেইভাবে দেখা যাবে ফিউচারে অ্যাকাউন্টের উপরে ওনাদের ক্লেম আছে, আপনার টাকা পয়সা নিয়ে, তারপরে আপনার তৃণমূল সিম্বলের উপরে ক্লেম আছে, সব তো তাহলে ওনারাই পেয়ে যাবেন। ঝন্টুদা কি বলছেন? না, আমি ওই আমাদের মাননীয় বিধায়ক সোমেনের কথা শুনছিলাম। হ্যাঁ, সত্যি তো তৃণমূল এত বহুদা বিভক্ত, এই ঋত, মৃত, ধৃত, দলচ্যুত, অনুতপ্ত, বিস্মৃত, অনুগত, শোকাহত, ডিমে আহত, এত ছড়িয়ে ছিটিয়ে, মানে তুমি ক্লাসিফিকেশনগুলো প্রতিদিন বাড়বে। এসব তৃণমূলের এই যে একটা রসায়ন, এই রসায়নের থেকে যদি একটু এগিয়ে যাও, আচ্ছা বাস্তবে যখন তৃণমূল একটাই ছিল, মমতা এবং অভিষেক এর কন্ট্রোল, স্বৈরাচারী কন্ট্রোলের শাসনে বাকি সব ল্যাম্পপোস্টগুলো যারা ছিল অনুগত হয়ে, সেই সময় কি তৃণমূলের গণতন্ত্র ছিল ভাই? তোমার মনে আছে, তোমার চ্যানেলে প্রোগ্রাম করেছিলাম 2022 সালে যখন তৃণমূল অধিবেশন ডেকে কর্মসমিতি বাছাই করেছিল, সেইটা ছিল তৃণমূলের দলগত যে আইনের ইয়েটা, সেটা বিরোধী, অর্থাৎ তৃণমূলের কর্মসমিতিরাই ছিল বেআইনি। আজকে যারা আইন বেআইন শেখাচ্ছে তারা 22 সাল থেকে বেআইনি। আজকে এই যে তুমি অধিকার দখল এগুলো কথা বলছো, তৃণমূলের দখল, আরে তৃণমূল তো সবই দখল করেছে। আরে যে মা সন্তান জন্ম দিয়েছে, পরবর্তীকালে তৃণমূলের নেতা হয়েছে ওই মায়ের দুধ পান করে, সেই সন্তান মায়ের নামে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা এসছে, তার থেকে কাটমানি নিয়েছে। হেন তৃণমূল নিয়ে তুমি আলোচনা করছো, সে তৃণমূলের একটা পার্টি অফিস দখল করার কি এমন বয়ে গেছে, আসে গেছে। এক তৃণমূল নেতা দেবরাজ, যুবরাজের দেবরাজ, সে পাহাড় কিনে নিয়েছে। আরে তুমি আমি স্বয়ং আদানি আদানির মতো কোটি টাকা, 1300 কোটি একটা পাহাড় কিনতে কত কোটি লাগে? আদৌ কেনা যায়? একটা পাহাড়, আস্ত পাহাড় কিনে নিয়েছে। তাহলে তুমি তারপরে বলছো এইসব ঠেলাঠেলি মারামারি, বাস্তবে কিছুই না। দেখো এই যতগুলো দেখছো মডেল, 8টা 9টা 10টা ক্লাসিফিকেশন তৃণমূলের, এগুলো প্রত্যেকে গা বাঁচাতে গেছে। হ্যাঁ, টুকরে টুকরে গ্যাং। এরা আজকে কেন আলাদা হয়েছে? এই ফিরহাদ হাকিম কেন হঠাৎ ঝাঁপিয়ে পড়লো? তার মমতার প্রাণের ভাই যারা ওই দাওয়াতে ইসলামের প্রতীক মমতাকে বাঁচিয়েছিল, কেন গিয়েছে? কারণ এই যে তারা তোলার যে ঘটনাটা হয়েছে না, এ তো ফিরহাদ হাকিম দায়ী। এই যে কি নাম যেন আমাদের
গাড়ির নিচে বাড়ি ভেঙে 15টা মুসলিম সমর্থক মারা গেলেন, মমতাকে ভোট দিত। হ্যাঁ, কার নিশানায় হয়েছিল? এই ফিরহাদ হাকিমের। আর কি সাগরেরটা যেন ছিল, কুকুরের গলার চেনের মতন সোনার চেন পরে BMW নিয়ে ইয়েতে যেত, 10,000 টাকা ইয়ে পেয়ে। কাউন্সিলরটা এরা বাঁচাতে যাচ্ছে নিজেকে, আর এদের লক্ষ্য কি কোন রকমে ভাগটা যদি পেয়ে যায়। ভোট পেয়েছিল কাউন্সিলর, হ্যাঁ কি করে পায়? 90% উপরে কথা বলছেন। হ্যাঁ, 90% উপরে। এর আগে তো কোনোদিন ভোট আমি হয়নি। একটা কথা বলি সন্তদা, এর আগে কোনোদিন না, ভোট আমি হয়নি। দুটো কন্ট্রাস্ট করছি। একটা লাইন দিদি, আজকে তোমরা এই যেগুলো দেখছো না, কতদিন আগে সুকুমার রায় বলে দিয়ে গেছে যে টিয়ামুখো গিরগিটি মনে ভারী সংখ্যা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। আজকে কাঁচা লঙ্কা গিলতে হচ্ছে এদেরকে, মমতাকে কাঁচা লঙ্কা গিলতে হচ্ছে কেন? কারণ মমতা তো এই মডেলটাই তৈরি করে রেখেছিল। আজকে আউটব্লাস্ট হয়েছে, আর এই টুকরে টুকরে গ্যাং, আমাদের বিধায়ক সাহেব বললেন টুকরে টুকরে গ্যাংয়ে ভেঙে গেছে। কারো উদ্দেশ্য ডিমাহত হওয়ার থেকে বাঁচা, কারো উদ্দেশ্য নিজের অবৈধ সম্পত্তি বাঁচানো, কারো উদ্দেশ্য মমতার ফেলে দেওয়া কিছু সম্পত্তি যদি আমি প্রত্যেকের কাছে আসি, আমি একটা কন্ট্রাস্ট দেখাতে চাই। আসছি সৌমেন, আমি কন্ট্রাস্ট দেখাতে চাই। একদিকে তৃণমূলের চটি চাটা তৃণমূল ভার্সেস বালিশ চাটা তৃণমূল হচ্ছে, তাদের বিধায়করা এই করছে। আর অন্যদিকে প্রশাসনের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে বিজেপি বিধায়ক সহ সবাই ছিল, সব বিধায়করাই ছিল আজকে ওরিয়েন্টেশনে। সব বিধায়কদের জন্য প্রপার ট্রেনিং এর আয়োজন করা হচ্ছে, যেটা ইতিহাসে কোনোদিন হয়নি। ওরিয়েন্টেশনের ব্যবস্থা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিধায়কদের দিয়ে বিধায়করা চুরি করতে জানতো, বিধায়করা মানুষকে লুট করতে জানতো। এবার বিধায়কদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে, যে বিধায়করা আসলে কাজটা করবেন কিভাবে। আমি আসছি দাদা। হ্যাঁ, তৃণমূলের আমলে প্রশিক্ষণ হয়েছে কালীঘাটে, সেটাই চুরির পদ্ধতি, কোন কায়দায় চুরি করা যায়। আর এখন প্রশিক্ষণ হচ্ছে কিভাবে সেবা দেওয়া যায়, মানুষের সেবা কিভাবে দেওয়া যায়, বিধানসভায় কিভাবে কথা বলা যায়, সেটাই প্রশিক্ষণ হচ্ছে। আমি প্রশিক্ষণ হয়েছে কালীঘাটে, যেগুলো কিভাবে মানুষের লুট করা যায়, কত রকম। এই ডিফারেন্সটা আমি দেখাচ্ছি। আমি একটা প্রতিবেদন দেখাবো, তারপর ফিরবো, প্রত্যেকের কাছে আলোচনায় যাব, তসিফকেও প্রশ্ন করব যে তখন বোধোদয় কেন হয়নি। দেখুন বিশেষ প্রতিবেদন। আমার নির্দেশ অমান্য করে আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে। মমতার শাসনে এই তো ছিল বিধানসভার হাল। পরিষদীয় রীতিনীতিকে দূরে ঠেলে দিয়ে গাজওয়ারি ছিল সে সময়ের মন্ত্রী বিধায়কদের একমাত্র সম্বল। কিন্তু সরকার বদলাতেই ছবিটাও বদলেছে। বিধানসভায় সমানভাবে বলার সুযোগ পাচ্ছেন বিরোধী বিধায়করাও। পরিবহন ব্যবস্থা উন্নততর করার জন্য দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে বলি যে আমরা হারিনি, আমরা জিতেছি। তবে প্রথম দ্বিতীয় সেগুলো পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে, সেই উল্লেখগুলো থাকতে ভালো। এই প্রথম বাংলায় বিধায়কদেরও পরিষদীয় রীতিনীতি, আইন প্রণয়ন, বিধানসভার কার্যপ্রণালী নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে রাজ্য সরকার। বিধানসভার কাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিরোধীরাও। এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা 181 জন এবারে বিধায়ক আছে, নতুন বিধায়ক। আমরা যারা পুরাতন আছি সব জেনে গেছি, এরকম ব্যাপার না। আমাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অন্যান্য বিরোধীরা স্বাগত জানালেও তৃণমূলের দুই শিবির কিন্তু এখানেও ভিন্ন পথে। ঋতব্রত শিবির সংসদীয় রীতিনীতির পাঠ নিলেও কালীঘাট তৃণমূল কিন্তু এখনও 15 বছরের অভ্যাস ছাড়তে পারল না। আইনসভায় চিৎকার চেঁচামেচি করায় যে তাদের শিক্ষা দীক্ষা, তা ওয়াকআউট করে বুঝিয়ে দিল মমতার তৃণমূল। আশাটা আমার কর্তব্য ছিল। এখানে বন্দে মাতরম, জনগণ এবং যতক্ষণ প্রদীপ প্রজ্বলন হয়েছে আমি ছিলাম, কিন্তু এনাদের কারুর বক্তব্য শুনবো কিনা সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। লোকসভার অধ্যক্ষ তিনি তৃণমূল কংগ্রেসকে ভাঙতে চাইছে এমন একটা গ্রুপকে তিনি এন্টারটেন করলেন। মমতার দল কোনোদিনই সংসদীয় শিষ্টাচারের ধার ধারেনি। বাংলার মানুষকেই কোনোদিন পাত্তা দেয়নি তৃণমূল, তো বিরোধীরা কোন ছাড়। আজ অস্তিত্ব সংকটে ভুগছে মমতার দল, সঙ্গে হাতে গোনা কয়েকজন বিধায়ক। ঘাসফুল চিহ্নটাও শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়েও সন্দেহ। আসলে গণতন্ত্রের মন্দিরকে দিনের পর দিন অপমান করার ফল ভুগছেন মমতা। যে দলের ভবিষ্যৎ কি তাই জানা নেই, তারা সংসদীয় আচরণবিধির পাঠ নিল কি নিল না, তাতে বাংলার মানুষেরও কিছু আসে যায় না। রিপাবলিক বাংলা। সৌমেন, আমি এই কন্ট্রাস্টটা বুঝতে চাইছি। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ওয়েলে নেমে লাফালাফি সব কিছু হতো, অসভ্যতামি চলতো, চুরি প্রশিক্ষণ দেওয়া হতো বিধায়কদের, এখন সেবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আসলে এই পার্টি অফিস দখল হয়ে যাওয়া, অ্যাকাউন্ট দখল হয়ে যাওয়া, সেই সব কৃতকর্মের ফল। সৌমেন, না দেখো খেনুদা, এগুলোর পেছনে একটা অন্য কারণ আছে।
যারা দীর্ঘদিন ধরে দলটা জেলায় জেলায় ব্লকে ব্লকে মিউনিসিপ্যালিটিতে খেটে তৈরি করেছিল, তারা যদি ঠিক টাইমে টাকা সাপ্লাই মাল যদি না দিতে পারে, তাহলে তারা টিকিট পেত না, পৌরসভায় হতো, বিধানসভায় হতো, ব্লক সভাপতি হতে পারতো না। এই যে দীর্ঘদিন ধরে যারা যোগ্য, যারা রক্ত জল করে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে দলটা তৈরি করেছিলেন, তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হতে 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 তারা কিন্তু ভেতরে ভেতরে ফুঁসছিলেন। ভাইপো পিসির পুলিশ বাহিনীর ভয়ে তারা প্রকাশ্যে মুখ না খুললেও এই যে পুলিশ বাহিনী এবং তার যে স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তার ফলে তার যে দলের ভেতরে ক্ষোভ, সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেষ্ট মণ্ডল বীরভূমে তিনি মুখ্যমন্ত্রীর মতো 20টা 22টা গাড়ি নিয়ে যেতেন, ছোট মুখ্যমন্ত্রী বলা হতো আর বাংলার। তার কারণ তিনি বীরভূম থেকে বালি পাথরের টাকা, কোটি কোটি টাকা তিনি পিসিকে সাপ্লাই দিতেন মুড়ি টিনে করে, তাই তাকে ওই রকম বিশেষ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছিল। তারপরে তার অনুপস্থিতিতে সেই জেলা সভাধিপতি কাজল শেখ সেই কাজ ভাইপোকে করতেন, সেই জন্য তাকে সেই জায়গা দেওয়া হয়েছিল। বর্ধমানের ক্ষেত্রে আপনার দামোদর অজয়ের বালির টাকা তৎকালীনভাবে এবং গোটা জেলার কাটমানির টাকা স্বপন দেবনাথ তুলে দিতেন মন্ত্রী থাকা অবস্থায়। পরবর্তীতে স্বপন দেবনাথের হাত থেকে কাটোয়ার এমএলএ রবি চ্যাটার্জি তুলে দেন। ভাগের বকরা যদি কালীঘাটে এবং ক্যামাক স্ট্রিটে ঠিক টাইমে পৌঁছায়, তাহলে তাদের পদ থাকবে। আপনি যদি সৎ হন, যোগ্য হন, দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করে সিপিএমের বিরুদ্ধে দলটা করেন, আপনি জায়গা পাবেন না। এটাই একটা কারণ। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে আমার জেলায় মেমারির যে টিকিট পেয়েছিল রাসবিহারী হালদার, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পূর্ব বর্ধমান জেলায়, ভাতারে যে টিকিট পেয়েছিল শান্তনু কুমার, পূর্ব বর্ধমান জেলার শিক্ষার কর্মাধ্যক্ষ, আজকে তাদের দলের লোকেরা বলছে ভাইপোকে এবং তার পিএ সুমিতকে কত টাকার বিনিময়ে শান্তিনিকেতনে কোন রিসর্টে কি কি উৎকোচ, কি কি ভোগবিলাসের জিনিস দিয়ে তাদের টিকিট পেয়েছিল, তারা আজকে তৃণমূলের কর্মীরা বলছে। তাহলে যারা যোগ্য নেতৃত্ব, যদি টাকা দিয়ে ভোগবিলাসের বস্তু দিয়ে যদি টিকিট আসে, তাহলে যারা যোগ্য ব্যক্তি, যারা দীর্ঘদিন ধরে দলটা করেছেন, তাদের মধ্যে বিদ্রোহ হবে। এটা স্বাভাবিক। পুলিশ আপনার যতক্ষণ থাকবে তারা ততক্ষণ ভয়ে চুপ থাকবে। আজকে পুলিশ নেই, তার বিস্ফোরণ ঘটছে, এটাই হচ্ছে স্পষ্ট, একদম মানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দেবদাস মণ্ডল, মানে আপনি একটু আগেই বলছিলেন যে চুরির এবং ডাকাতির এর আগে ট্রেনিং হতো, ওরিয়েন্টেশন হতো, এখন প্রপার সেবা কিভাবে করতে হবে মানুষের, সেটার ওরিয়েন্টেশন হচ্ছে বিভাগ। আমরা যেটা আজকে শিখলাম, হ্যাঁ, সেটা বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে আমাদের কি ধরনের আচরণ করা উচিত। যেহেতু আমরা সবাই ম্যাক্সিমাম নতুন বিধায়ক, সেই পাঠটা আমাদেরকে পড়ানো হলো এবং আগামীকালও হবে। কিন্তু এরা যারা বেরিয়ে এলো, কালীঘাট তৃণমূল যারা বেরিয়ে এলো, এদের তো এই শেখার অভ্যাস নেই। ওদের শেখার অভ্যাস, আপনি বলুন, যদি পশ্চিমবঙ্গে তৃণমূল না আসতো, তাহলে কত রকম কায়দার চুরি, কত রকম কায়দার ডাকাতি, কত রকম কায়দার লুট, এটা কিন্তু মানুষ জানতে পারতো না। এরা আজকে ইতিহাস রচনা করে গেছে এই 15 বছরে, যে চুরি কত রকম কায়দায় করা যায়, কত রকমভাবে করা যায়, টাকা কিভাবে আনা যায় অন্যান্য জেলার থেকে, যে অ্যাম্বুলেন্সেও টাকা আনা যায়, পুলিশ গাড়িতেও টাকা আনা যায়, পিজন ভ্যানেও টাকা আনা যায়, সেগুলোও এরা শিখিয়ে গেছে, এরা দেখিয়ে গেছে। তো আজকে মমতা ব্যানার্জির যে দুর্দশা, পিসিআর ভাইপোর যে দুর্দশা, যে করুণ অবস্থা, এর জন্য দায়ী তারা নিজেরাই। এত দম্ভ, এত অধ্যত্ত, মানুষকে মানুষ না মনে করা, পশ্চিমবঙ্গের মানুষকে গরু ছাগল মনে করা, তার প্রতিবাদ মানুষ ইভিএমের মাধ্যমে করে দিয়েছে। আপনি দেখবেন, আমি জ্যোতিষী নই, আগামী দিনে দেখবেন ওই ভাইপোকে জেলে যেতে হবে আর পিসির পাগলা গারদে যেতে হবে। কারণ উনার এ ধৈর্যও নেই, এ সহ্যও নেই, মানে সহ্য করার ক্ষমতা নেই। আমি বলে গেলাম আজকে স্টুডিওয় অন রেকর্ড, আপনি দেখবেন আগামী দিনে কি হয়। ভাইপোকে জেলে যেতে হবে, কারণ যে দুর্নীতি ভাইপো করে, এই যে ডাক্তারগুলো নিয়ে, যে আয়ুর্বেদিক ডাক্তার, আপনার হোমিওপ্যাথি ডাক্তার, তাদেরকে দিয়ে যেভাবে ক্রিমিনালি অফেন্স করেছে, এটা তো ক্রিমিনালি অফেন্স, যে একটা মানুষকে চিকিৎসা করেছে এবং সে তার ডিগ্রি কি ডিগ্রি দিয়েছে আপনারা দেখেছেন। এই সাউথ 24 পরগনার যে মেডিকেল নিয়ে এটা করতো, তো এখানে যে অন্যায় করেছে একে তো জেলে যেতেই হবে, টুডে টুমরো যেতেই হবে একে জেলে। আর এখন আইনের শাসন আছে, অতএব জেলে যেতে হবে। আর ও জেলে যাওয়ার পরে পিছিয়ে এমনি পাগলা গারদে যাবে, নিশ্চিন্তে থাকুন। তৌসিফের কাছে যাওয়ার আগে আমি একটা বাইট বেল্ট শোনাতে চাই। বিজেপি বিধায়করা আজকের ওরিয়েন্টেশনের পর কি বলছিলেন, তারপরে তৌসিফ, শতরূপাদি এবং আবার ঝন্টুদার কাছে যাব, শুনুন। আমার করণীয় কতটা,
আমার কার্যপ্রণালী কি হবে আগামী দিনে, আমার কর্মসূচি কি হবে আগামী দিনে, আমার ভাষা, আমার শারীরিক ভাষা কি হওয়া দরকার, এগুলোর প্রত্যেকটাই একটা সিস্টেম আছে। একটা ভীতি ছিল যে রাজনীতি যারা করে তার মানে তারা একদম খারাপ স্তরের মানুষ, কিন্তু এই ভাবনাটাকেই আজকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা একটা বিরাট স্বপ্ন নিয়ে এসেছি যে আমরা খুব ভালো বিধায়ক হব, এবং আমাদের যে এই যে পরম্পরা, এই যে আইনসভা, আপনারা জানেন বিধানসভা মানে এখানে আইন তৈরি হয়, এবং সেই আইন যেটা সাধারণ মানুষের জন্য কত ভালো কাজে লাগতে পারে। পার্লামেন্ট, আমাদের বিধানসভা, এখানে যে আমাদের দায় এবং দায়িত্ব সংবিধানকে মর্যাদা দিতে গেলে এবং কোনটা ঠিক আর কোনটা ভুল এটা আমাদের জেনে নেওয়া বড়ই প্রয়োজন ছিল। আমরা এর আগে আন্দাজে চলতাম। আমি ধন্যবাদ জানাবো নতুন সরকারকে। তৌসিফ, এতদিন ন্যাশনাল টেলিভিশন এবং বাংলা টেলিভিশনে যাদের ডিফেন্ড করেছেন তাদের কখনো এরকম ওরিয়েন্টেশন দেখেছেন? তাদের কখনো প্রপার ট্রেনিং হয়েছে? চুরি ডাকাতি ছাড়া আর কিচ্ছু দেখেছেন? কেন ডিফেন্ড করতেন? আজকে কিভাবে ডিফেন্ড করবেন তৌসিফ? না, এটা তো ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এটা খুবই ভালো। আমি এটা শুনলাম, আমি কনফার্ম করলাম যখন আমি শুনলাম যে না ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছিল, তাহলে এটা তো খুবই ভালো ইনিশিয়েটিভ। আমি তো জানতামই না যে এরকম কোনো একটা প্রোগ্রাম নিয়ে এসছে। যেহেতু আমি আইনজীবী, আমি জানি যে আমাদের কোর্টে জাজদের জন্য এরকম প্রোগ্রাম আছে, ওটা তো থাকবে, অনেক দিন থেকে আছে। কিন্তু এই যে এমএলএদের জন্য যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে, এটা খুবই ভালো ইনিশিয়েটিভ। এমএলএ কাদেরকে হতে হবে? যারা একটা রেসপন্সিবল মানুষ, যাদের ইন্টিগ্রিটির উপরে কোনো প্রশ্ন নেই, যাদের ইন্টেনশনের উপরে কোনো প্রশ্ন নেই। এই চোর ডাকাতদেরকে টাকা দিয়ে পার্টি টিকিট দিয়ে দিচ্ছে আর তারা এমএলএ চলে আসছে, তাদের কাছ থেকে লোক কি আশা রাখতে পারে? এই জন্যই একটা রিফর্ম হওয়ার খুবই দরকার। আর যদি বিজেপি সরকার বিলম্বিত বোধোদয় বাংলা শব্দ আছে, বুঝতে পারছো কি মানে? লেট রিয়েলাইজেশন। লেট রিয়েলাইজেশন কার পক্ষে হয়েছে? তাহলে সরকারের পক্ষে হয়েছে না? সরকারের পক্ষে হয়েছে কেন? এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগে ওনারা ইন্ট্রোডিউস করলেন না কেন? এর আগে যে সরকার ছিল, আমি ওদের কথা বলছি, বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি এই প্রপোজাল এসেছে সব স্টেটের জন্য, তাহলে আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি। যাই হোক, লেট এসেছে কিন্তু ঠিক এসেছে। এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম, আই হোপ যে এখান থেকে ভালো কিছু রেজাল্ট আমরা পাই। আমরা সোসাইটিতে যে ডিজার্ভিং লোকরা যারা কাজ করবে মানুষের জন্য, তাদেরকে আমরা অ্যাসেম্বলিতে দেখতে পারি। তৌসিফ, চুপ করো, প্রশংসা করছি। শোনো, বলছি অনেকের তো অনেক দেরিতে হয়, ওর একটু ইলেকশনের আগে বোধোদয় হয়েছিল, সেজন্য ওকে বিশেষ দোষ দেবো না। তবে আজকে রিয়েলাইজ করেছে তৌসিফ যে চোর ডাকাতদের জন্য এতদিন ধরে, হ্যাঁ ঠিক, সে তো আর তৌসিফের ব্যাপার আমি আর কিছু বলছি না। তৌসিফ আমার যথেষ্ট পরিচিত, আমরা দুজনেই ন্যাশনাল টেলিভিশনে বসি। অনেক এতদিনে ও রিয়েলাইজ করে যে এতদিন ধরে ও চোর ডাকাতদের জন্য বলছিল। তবে তৌসিফের জ্ঞাতার্থে বলে রাখি, কিশোরয় জানে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন প্রথম 2014 যখন আমরা সরকারে ঢুকি, তখনও নতুন এমপিদের জন্য ওরিয়েন্টেশন হয়েছিল, এবং সেই ওরিয়েন্টেশন নিয়েছিল সিনিয়র এমপিরা, যারা 6-7বার এমপি হয়েছে। একটা বড় সেশন নিয়েছিল সুষমা স্বরাজ নিজে। সেজন্য আমাদের বোধোদয়ের কথা তোমরা নাইবা বললে। একটা কথা খুব পরিষ্কার কথা বলছি, ট্রেনিংয়ের কথা আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম। আমার এটা মানে দুর্ভাগ্য যে আমি এমএলএ ট্রেনিংয়ে থাকা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু আমরা ট্রেনিং এর আগে দেখেছি অনেকবার, অনেক রকম তৃণমূলের ট্রেনিং আমরা দেখেছি। তুমি যে কেন কিশোরয় এটাকে ইগনোর করলে আমি জানি না। পরিষ্কার মমতা ব্যানার্জি ওপেন মিটিংয়ে মিডিয়ার সামনে সমস্ত জনপ্রতিনিধি বসে আছে, জেলার প্রশাসনের লোক বসে আছে, বলে দিচ্ছে যে এতটা চুরি করো না, চোখে লাগে। তুমি হচ্ছে কি বোমবাদো, অমুক 75% 25%-এর ইকুয়েশনটা যেন ঠিক থাকে। তো এটা ট্রেনিং না তো কি? সব ব্যাপারে এরকম মমতা ব্যানার্জিকে ছোট করা এখন এগুলো উচিত হচ্ছে না তোমাদের। তোমরা একটা জিনিস একটু ভালো করে ভাবো, খুব ভালো করে ভাবো। তার আগে আমি একটু বলি, কুণাল ঘোষের তো জেল থেকে ফেরত এসে বুদ্ধিটা ভ্রষ্ট হয়ে গেছে। ওম বিড়লা একজন স্পিকার, উনি হি ক্যানট বি রেসপন্সিবল। উনি হয়তো লোকের সঙ্গে দেখা করে, ওটা ওনার দায়িত্ব। যে কোনো ওখানকার সাংসদ ওনার সঙ্গে দেখা করলে উনি দেখা দিতে বাধ্য, মানে সময় দেওয়া বাধ্য। তারপরে উনাকে দোষ দেবা, আরে তোমার নিজের ঘর ভেঙে যাচ্ছে, তুমি চললে অন্য লোককে দোষ দিতে, এই কুণাল ঘোষই পারে।
একটা কথা একটু আমি তোমাকে বলছি কিশোর, তোমার একদম বেশি সময় ভালোবাসি কথা বলে, হ্যাঁ। তোমাকে বেশি ভালোবাসি বলে তুমি নতুন শো একটা করো যে এই কনস্পিরেসি থিওরিটা সিপিএম এর রিভেঞ্জ নয় তো। আফটার অল ঋতব্রতর কিন্তু রুট তৃণমূল সিপিএম এ, এবং সিপিএম কে আজকেই বোধহয় বা গতকাল মোহাম্মদ সেলিমকে প্রচন্ড ধমক দিয়েছে মুখ্যমন্ত্রী নিজে। তো মুখ্যমন্ত্রী জানে এমন কিছু যেখানে আমার মনে হচ্ছে এটা বিভিন্ন রকম মানে মানে পলিটিক্যাল হ্যাপেনিংস দেখে আমার মনে হচ্ছে যে সিপিএম 2011-র রিভেঞ্জটা এখন ঋতব্রতর মাধ্যমে নিচ্ছে না তো। ঋতব্রতর অন্তরটা সিপিএমই রয়ে গেছে। কুণাল ঘোষ তো শকুনি, কুণাল ঘোষ তো ডিক্লেয়ার্ড শকুনি, এই নিয়ে কোনো দ্বিধা নেই। কুণাল বাবু যেমন আজকে ওম বিড়লা সাহেবকে বললেন, তেমন 30 সেকেন্ডস দেবদাস মণ্ডল আসছি স্যার, প্রত্যেকে 30 সেকেন্ডস। পিজন ম্যান যখন মারাচ্ছিল তখন বারবার কিন্তু বলছিল যে আমাকে মমতা ব্যানার্জি এই জেল খাটিয়ে আর এই চুরির টাকা সব মমতা ব্যানার্জির কাছে। তা কুণাল ঘোষের কথা এক এক সময় এক এক রকম রূপ, গিরগিটি হার মেনে যাবে কুণাল ঘোষ। না না, শুধু তাই না দেবাশিস বাবু, টাইমার থেকে ফেরাবো। একবার মনে করিয়ে দিই, এই কুণাল ঘোষ যখন 1.5 দিনের জন্য তৃণমূল ছিল না ইলেকশনের আগে, তখন আরেকটা চ্যানেলে পরিষ্কার বলেছে যে উনি জানেন যে এখনো মন্ত্রী যে মানে তখন আর কি যখন সময় কম শতরূপাদি 30 সেকেন্ডস অন টু দা লাস্ট ভালো করে জানে টাকা কোথায় 30 আছে সেকেন্ডস অন টু দা, এবং এই চাকরির টাকা। রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে 150 বছর আগে শিক্ষার মিলন থেকে শুরু করে একাধিক জায়গায় বলে গেছেন রাজনীতিবিদদের কি করণীয়, শালীনতা, সৌজন্য, বাক এটা মানে সংযত, এগুলো বলে গেছেন। আজকে সরকার কেন্দ্রের দিদি বলছিল ধারাবাহিকভাবে ওরিয়েন্টেশন অর্থাৎ আত্মশুদ্ধি, আত্মমনন, যেটা আমরা অধ্যাপকরা শিক্ষকরাও করতে হয়, আমাদের প্রত্যেকে করতে হয়, করছেন। আসলে প্রধানমন্ত্রী নিজেও তো বলেছিলেন ইমানদার, কামদার, দমদার সরকার চাই। আজকে তারই তো প্রতিফলন। লাস্ট একটাই কথা দেখো, এই যে বিষ বৃক্ষের উচ্ছেদ লাগি মাটিতে জাগে সারা, আশাপূর্ণা দেবী যে বলে গেছিল যে তুমি বিষ বৃক্ষ লাগালে তার মাটি সারা দিয়ে তোমাকে তুলে ফেলবে। তৃণমূলের এই মাটিটা কিন্তু আজকে সারা দিয়েছে। 30 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট। দেখুন, ওনাদের ট্রেনিংয়ের প্রয়োজন নেই এই কারণ ওনারা তো ভাবেন যে পিসিআর ভাইপো দলটার মালিক, বাকি সবাই কর্মচারী, আর তার জন্য আইপ্যাক আছে, আইপ্যাকই তাদেরকে ট্রেনিং দিয়ে দেবে। তাই লোকসভা স্পিকার কি ট্রেনিং দিল তা ওনাদের কাছে এরা অত গুরুত্ব রাখে না। আমি যদি আপনি ভালো করে দেখেন, ওনারা কোনো দিনই যে পার্লামেন্টারি সিস্টেম কিংবা যখন একটা জেলায় ডেভেলপমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং হয় সেখানেও যখন আমরা বিরোধী অবস্থায় ছিলাম আমাদের কোনো এমএলএকে ডাকতেন না। ওনাদের নেচারটাই ছিল হচ্ছে এরকম এক নায়কতন্ত্রী, তাই ওনারা এদের থেকে বেশি কিছু আশা করা যায় না। ওনাদের এটাই হ্যাবিট, এটাই কালচার, এটা ও তৃণমূলের ডিএনএতে আছে। ঠিক, এখানে আমার শেষ করতে হচ্ছে, আমাদেরকে কথা বলতে দেওয়া হতো না, আমাদের তখন যারা বিধায়ক ছিল কতবার এলওপি কে সাসপেন্ড করা হয়েছিল সেই সময়, বারবার 11 বার, সম্ভবত 11 বার তখন এলওপি ছিলেন। আজকে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু 10 সেকেন্ডের মধ্যে আমি শেষ করব। আজকে হাউসের মধ্যে বসে আছে বর্ধমান উত্তরের এমএলএ নিশীথ মালিক, যিনি 6 মাস 8 মাস আগে বলেছিলেন যে যদি কেউ বিজেপি করে বর্ধমানের বুকে তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেবো। আজকে আমাদের বেশ, আমার এখানে শেষ করতে হচ্ছে। আজকের জবাব চায় বাংলার কনক্লুডিং এইটা বলে আমি শেষ করতে চাই, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, যে তৃণমূলের বিধায়করা, চটি চাটা তৃণমূল আর বালিশ চাটা তৃণমূলের বিধায়করা মারপিট করছেন যে পার্টি অফিস দখল কে নেবে এই বলে, আর অন্যদিকে প্রশাসনের তরফ থেকে সব বিধায়কদের, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনের তরফ থেকে সব বিধায়কদের ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে যে মানুষকে সেবা কিভাবে করতে হবে। এই হলো ডিফারেন্স, এটাই হয়তো প্রকৃত পরিবর্তন। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।